গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের ফিমেল লিড সুজেনকে। সে মেকআপ করে মুখে মাস্ক পরে বাসে ওঠে। বাসের একদম পেছনের সিটে একটা ছেলে একটা মেয়েকে বিরক্ত করছিল। সুজেন যখন সেখানে যায়, ছেলেটি তার মুখ দেখে ভয়ে আটকে ওঠে, কারণ সুজেন একের পর এক মানুষের চেহারা বদলে ছেলেটিকে ভয় দেখাচ্ছিল। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে সুজেনের ছোটবেলার কথা দেখানো হয়। সে ছোটবেলা থেকেই দেখতে খুব একটা সুন্দরী ছিল না। তার সবসময় মনে হতো যে ঈশ্বর যখন বাচ্চাদের সৌন্দর্য আর বুদ্ধি বিলি করছিল, তখন তার ভাগে শুধু স্ট্রং ডিএনএ জুটেছে। সে দেখতে তার বাবার মতো বেশ শক্তপোক্ত আর ছেলেদের মতো ছিল। স্কুলে খেলাধুলায় সে সবার উপরে থাকতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বুঝতে পারে যে এই দুনিয়ায় শুধু শক্তি নয়, সৌন্দর্যের কদর সব থেকে বেশি। সিন এখানে কাট হয় আর সিন চলে যায় 3 মাস আগে। আমরা দেখতে পাই আমাদের হ্যান্ডসাম হিরো টাংচিংকে। সে তার কসমেটিক কোম্পানি ওয়ান্ডা এর জন্য নতুন স্টাফ খুঁজছিল। তার বন্ধু গয়ু তাকে বলে যে যেহেতু আমরা রূপচর্চার জিনিস বেচি, তাই আমাদের স্টাফদেরও সুন্দরী হতে হবে। কিন্তু টাংচিং তার পক্ষে ছিল না। সে তাকে বোঝায় যে ভালো কর্মচারী চাই, আমার কোনো মডেল নয়। এদিকে সুজেনও সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। সে তার সিভিতে প্রচুর এডিট করা একটা সুন্দর ছবি দিয়েছিল, কিন্তু বাস্তবে সে ছিল একদম আলাদা। ইন্টারভিউর লোক তাকে দেখে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিজেক্ট করে দেয়। রাগের মাথায় সুজেন টেবিলের উপরে রাখা একটি আপেল হাত দিয়ে 2 ভাগ করে ফেলে আর ইন্টারভিউয়ারের মুখের উপর বলে আসে যে আগে নিজের মুখের দুর্গন্ধ ঠিক করো, তারপর অন্যের সৌন্দর্য নিয়ে কথা বলো। টাংচিং এর অফিস থেকে সুমি একটি পার্কে যায় আর সেখানে সে মন খারাপ করে বসে থাকে। পার্কে তার বিপরীত বেঞ্চে বসেছিল অন্য আরেকটি ছেলে। সে মন খারাপ করে আনমনে বলতে থাকে যে পৃথিবীতে সৌন্দর্যেরই দাম আছে, মানুষের মনের কোনো দামই নেই। তার বিপরীত পাশে বসে থাকা ছেলেটিও তার কথায় সায় দেয়। কিছুক্ষণ পর সেই ছেলেটি সেখান থেকে উঠে চলে যায়। সুজেন যখন পেছনে তাকায়, তখন সে তার পেছনে বসা সেই ছেলেটিকে আর দেখতে পায় না, কিন্তু সেই বেঞ্চে একটি বই আর কসমেটিক স্যাম্পলের একটি বক্স পড়েছিল। সে বই আর কসমেটিকের বক্সটি নিজের হাতে তুলে নেয় আর সেখান থেকে তার বাড়িতে পৌঁছে যায়। সুজেনের বাবা সুজেনকে খুবই ভালোবাসে, কিন্তু তার মা সবসময় তার বিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। তার বড় বোন সুচি, সে একজন ডিভোর্স লয়ার। সে তাকে বোঝায় যে অন্যদের সাজানোর আগে নিজের উপর একটু যত্ন নিতে শেখো। অন্যদিকে টাংচির চোখে একটা অদ্ভুত সমস্যা ছিল। সে চশমা খুললে সবকিছু খুব উজ্জ্বল আর রঙিন দেখতে পেত। পরের দিনে স্কুলের পূর্ণমিলনী অনুষ্ঠানে সুজেন তার বন্ধুর অনুরোধে সেখানে যায়। সেখানে টাংচিংকে দেখে সে একেবারে অবাক হয়ে যায়, কারণ সে আগের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। সেখানে একজন সুজেনকে তার চাকরির ব্যাপারে জিজ্ঞেস করে। সে তার নিজের মান বাঁচানোর জন্য মিথ্যে বলে যে সে ওয়ান্ডাই কোম্পানিতে মার্কেটিং এ কাজ করে, কিন্তু তখনই সেই ইন্টারভিউয়ার সেখানে চলে আসে আর সুজেনের মিথ্যে ধরা পড়ে যায়। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর তাকে দিয়ে বিয়ারের বোতল খোলাতে শুরু করে। যেহেতু সে বেশ শক্তিশালী ছিল, তাই সে নিজের হাত দিয়ে বিয়ারের বোতল খুলতে পারত। কিন্তু সেখানে বারবার তার টাংচির বন্ধুর একটা কথা মনে আসছিল আর সে এতে খুব কষ্ট পাচ্ছিল। টাংচির বন্ধু তাকে বলেছিল যে তোমাকে দেখতে খুব বিশ্রী লাগছে। এই কথায় সুজেন খুব কষ্ট পায় আর লজ্জায় কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। সে বাহিরে এসে দেখতে পায় যে এক বৃদ্ধা ফুল বিক্রি করছিল, কিন্তু তার ফুলগুলো আশেপাশে কেউ কিনছিল না। এটি দেখে সুজেনের মায়া হয় আর সে তার সব ফুল কিনে নেয় আর তাকে কিছু বাড়তি টাকাও দেয়। এতে সেই বৃদ্ধা খুবই খুশি হয় আর খুশি হয়ে সে তাকে একটি চকচকে ব্রেসলেট উপহার দেয়। সুজেন সেটা হাতে পরে নেয়। সে তার বাসায় যাওয়ার জন্য মেট্রোতে উঠে পড়ে, কিন্তু মেট্রোতে উঠার পর মেট্রোর লাইট 1 সেকেন্ডের জন্য নিভে যায় আর সেই ব্রেসলেট থেকে অদ্ভুত আলো বের হতে থাকে। মেট্রোর লাইট যখন জ্বলে যায়, তখন সুজন পুরোপুরি বদলে যায়। সে এখন এক অপরূপ সুন্দরী তরুণীতে পরিণত হয়। সে যখন মেট্রোর বাইরে আসে, সবাই তার সৌন্দর্য দেখে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এমনকি তার মা বাবাও তাকে চিনতে পারছিল না। অন্যদিকে টাংচিং এর কোম্পানিতে হুলস্থুল পড়ে যায়। যে মডেলের শুটিং করার কথা ছিল, তার প্লাস্টিক সার্জারির সমস্যার কারণে সে সেই সময় আসতে পারেনি। এতে টাংচিং খুব বিরক্ত হয়। সে সবাইকে বলে যে আমার কোনো সেলিব্রিটির দরকার নেই, আমরা সাধারণ কাউকে দিয়ে কাজ চালাতে পারি। কিন্তু গয়ু কিছুতে এতে রাজি হচ্ছিল না। তার মতে মার্কেটিং এর জন্য সুন্দরী মডেলই লাগবে। ঠিক তখনই সুন্দরী সুজেন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখে যে একটা বাচ্চা তার হাতের বেলুনের পেছনে দৌড়াতে দৌড়াতে সোজা রাস্তার মাঝখানে চলে গেছে। তখনই একটা দ্রুতগামী গাড়ি বাচ্চার দিকে ধেয়ে আসছিল। টাংচিংও সেটা দেখতে পায় আর সে দৌড়ে বাচ্চাটিকে বাঁচাতে যায়, কিন্তু তার সেখানে পৌঁছানোর আগেই সুজেন চট করে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। এই হুড়োহুড়িতে সুজেনের পায়ের একটা জুতো খুলে রাস্তায় পড়ে যায়। টাংচিং যখন জুতোটা কুড়িয়ে নিয়ে সুজেনের দিকে এগিয়ে যায়, সে সুজেনের সে বদলে যাওয়া অপার্থিব সৌন্দর্য চেহারা দেখে একদম থ হয়ে যায়। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। টাংচিং মনে মনে বলে যে আরে, আমি আমার ব্র্যান্ডের জন্য যে পারফেক্ট মডেল খুঁজছিলাম, সে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। সে সুজেনকে দেখে চিনতেই পারছিল না, কিন্তু তখনই সুজেন টাংচিংকে দেখে তার ক্যাফেতে হওয়া অপমানের কথা মনে পড়ে যায়। সে রাগে কোনো কথা না বলে টাংচিং এর হাত থেকে জুতোটা নিয়ে সেখান থেকে চলে আসে। টাংচিং নাছোড় বান্দা, সে তার পেছন পেছন দৌড়ায় আর বলতে থাকে যে তার কসমেটিক্স ব্র্যান্ডের
বিয়ের জন্য তারা মডেল খুঁজছে। শেষমেশ টাংচিং সুজেনকে তার ফোন নম্বর দিয়ে সেখান থেকে চলে আসে। সুজেন অবাক হয়ে বুঝতে পারে যে টাংচিং তাকে চিনতেই পারেনি। সে বাড়ি ফিরে তার বেস্ট ফ্রেন্ড লিনকে সবটা জানায়। লিন তো প্রথমে এই কথা বিশ্বাসই করতে চায় না যে এটা সুজেন। তখন সুজেন ফোনের পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রমাণ করে যে সে আসল সুজেন। এরপর দুজনে মিলে জাদু সেই ব্রেসলেটের আরো অনেক ফিচার পরীক্ষা করে দেখে। সেখানে গলার আওয়াজ পাল্টানো, গায়ের দাগ মুছে ফেলা, নিজের পোশাক বদলে ফেলা আরো অনেক ফিচার ছিল। তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। পরদিন সুজেন অফিসে যায় চাকরির জন্য। অফিসের স্টাফরা তাকে নতুন মডেল ভেবে সাজাতে শুরু করে দেয়। এদিকে টাংচিং সেই সুন্দরী মেয়েটির অপেক্ষায় ছিল যাকে সে রাস্তায় দেখেছিল। কিন্তু যখন সাধারণ চেহারা সুজেন তার সামনে আসে, টাংচিং এতে রেগে যায় আর তাকে বলে যে কেমন মডেল, একে তো একটুও মানাচ্ছে না, আমার একে ভালো লাগছে না। সুজেন এতে আবারও অপমান বোধ করে আর ওয়াশরুমে চলে যায়। তার স্কুলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন সে টাংচির জন্য মেকআপ করত, নিজেকে সুন্দর দেখানোর জন্য সুন্দর করে সেজে আসতো। সে দাঁত দিয়ে টাংচিং এর আখরোট ভেঙে দিত, অথচ বিনিময়ে সবসময় সে অবহেলা আর অপমানই পেয়েছে। এবার তার রিভেঞ্জ মুড অন হয়ে যায়। সে ব্রেসলেট ব্যবহার করে নিজেকে আবার খুব সুন্দরী বানিয়ে বাহিরে আসে। এবার সবার নজর শুধু তার উপরে আটকে যায়। সে নিজের নতুন নাম দেয় সুমিয়া। সে টাংচির মুখের উপর বলে দেয় যে তোমাদের শুধু বিজ্ঞাপন চাই, তোমরা মেয়েদের সম্মান করো না, শুধু তাদের সৌন্দর্যকেই দেখো। এই বলে সে চুক্তিতে রাজি হতে অস্বীকার করে দেয়। পরে টাংচিং সুজেনের কাছে এসে সুমিয়া সম্পর্কে জানতে চায়, কারণ সে দুজনের হাতে একই রকম ব্রেসলেট দেখেছিল। সে মনে করে যে তারা দুজন খুব ভালো বন্ধু, আর এর জন্যই সে সুজেন এর অপমানে রেগে গিয়েছিল। সুজেন নিরুপায় হয়ে লিনকে ফোনে সুমিয়ার সাথে কথা বলতে বলে। এরপর ডিনার নাইটের সময় ঘনিয়ে আসে। সুজেনের মনে পড়ে যে স্কুলে পড়ার সময় টাংচিনের গ্লিটার থেকে অ্যালার্জি ছিল, তাই তাকে জব্দ করতে সে ইচ্ছে করে গ্লিটার দেওয়া একটা ড্রেস পরে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো টাংচিং এবার বিরক্ত না হয়ে উল্টো সুজেনকে দেখে প্রশংসা করতে শুরু করে যে তাকে খুবই সুন্দর লাগছে। তখন খাবার আসে। সুজেন ইচ্ছে করেই ভেড়ার মাংস অর্ডার করে, কারণ সে জানতো যে টাংচিং এটা একদমই পছন্দ করে না। তা সত্ত্বেও টাংচিং নিজেকে সামলে নেয় আর বলে যে সুমিয়া, আমি চাই তুমি আমার ব্র্যান্ডের মডেল হও। ঠিক সেই মুহূর্তে সুজেন তার ব্রেসলেটের জাদুতে ছোট ছোট পোকার মতো কিছু একটা উড়ায়, যা সুমিয়ার নিজের মুখে আটকে যায়। এতে সুমিয়া নাটক করে বলে যে আমার অ্যালার্জি আছে, কিন্তু টাংচিং হাল ছাড়বার পাত্র নয়। সে হেসে বলে যে অ্যালার্জি হলো তোমাকে খুব মিষ্টি লাগছে আর আমি তোমাকেই মডেল বানাতে চাই। এরপর সুজেন তার বন্ধু লিনকে ফোন করে জানায় যে টাংচিং এখন সুমিয়ার পেছনে পুরোপুরি পাগল হয়ে গেছে। তবে সুজেন তার চাকরিটা ছাড়তে পারছিল না, কারণ অনেক কষ্ট করে সেই কাজটা পেয়েছে। পরের দিন অফিসে গিয়ে সে জানতে পারে যে যে ছেলেটি তাকে বই আর কসমেটিক স্যাম্পল দিয়েছিল সে আসলে টাংচিং এ ছিল। তখনই সে অফিসের কর্মচারীদের বলা বলি করতে শুনে যে যদি সুমিয়া শুটের জন্য রাজি না হয় তবে তাদের পুরো স্টার্ট আপই বন্ধ হয়ে যাবে। এটা শুনে সুজেন বুঝতে পারে যে তার একঘেয়েমির কারণে অনেকের চাকরি বিপদে পড়তে পারে। তাই সে টাংচির ফোন ধরে আর সুমিয়া সে যে শুট করতে রাজি হয়ে যায়। তবে সে টাংচিং এর কাছে একটা শর্ত রাখে যে এর জন্য আগে তাকে আসল সুজেনের অনুমতি নিতে হবে আর সে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য তাকে সরি বলতে হবে। টাংচিং তার কথায় রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে স্কুলের বন্ধুদের গ্রুপে একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় যে টাংচিং নিজের মুখে মেকআপ মেখে তার নিজের গায়ে জল ঢেলে সুজেনের কাছে ক্ষমা চাইছে। লিন এটি দেখে বুঝতে পারে যে এই কাণ্ডটা সুজেনই করেছে। পরদিন সুমিয়া শুটিং এ আসে। ক্যামেরার সামনে সে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু তাকে সাহস দিতে টাংচিং নিজে গ্লিটার দাও পোশাক পরে হাজির হয়। তা দেখে দুজনই হাসিতে ফেটে পড়ে। শুটিং এর সময় মেকআপের ওয়াটারপ্রুফ গুণ প্রমাণ করার জন্য সুজেন সরাসরি নিজের মুখে বিয়ার ঢেলে দেয়। শুটিং এ মেকআপ একদম ঠিকঠাক থাকে আর সবাই সুমিয়ার খুব প্রশংসা করে। কিন্তু বিপত্তি বাদে অন্য জায়গায় সুজেনকে একই সাথে দুটো চরিত্র সামলাতে হচ্ছিল আর এর জন্য সে বারবার গায়েব হয়ে যাচ্ছিল। টাংচিং এর প্রথম সন্দেহ হয় তখন যখন সে সুমিয়াকে ফোন করে আর সুজেনের পকেট থেকে ফোনটা বেজে ওঠে। সুজেন কোনো মতে ওয়াশরুমে পালিয়ে গিয়ে নিজের রূপ বদলে আবার ফিরে আসে। শুট শেষ হলে টাংচিং সুমিয়াকে ডিনারের নিমন্ত্রণ জানায়, কিন্তু সে এতে রাজি হয় না। তবে অফিসের বসের জোড়াজড়িতে সবাইকে পার্টিতে যেতেই হয়। পার্টিতে টাংচিং অনেক ড্রিঙ্কস করে আর এর ফলে সে মাতাল হয়ে সেখানেই পড়ে থাকে। সুজেন আর কোনো উপায় না পেয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দেয় আর ক্লান্ত হয়ে সুজেন সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে টাংচির ঘুম ভাঙলে সে মনে করে যে সারা রাত সুমিয়াই তার সাথে ছিল। এদিকে পরদিন রাতে অফিসের ঝড়ের কারণে সুজেনের ব্রেসলেটে সমস্যা দেখা দিতে থাকে। তার চেহারা বারবার সুজেন আর সুমিয়ার মধ্যে গ্লিচ হতে থাকে। সে এতে অনেক ঘাবড়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু টাংচিং তাকে দেখে ফেলে। বিদ্যুতের চমকানিতে তার আসল পরিচয় প্রায় ফাঁসি হয়ে যাচ্ছিল। সে কোনো মতে আলো নিভিয়ে সে যাত্রায় সেখান থেকে পালিয়ে আসে। এরপর ব্রেসলেটটি আপডেট মোডে চলে যায়, যার মানে হলো এখন বেশ কিছু সময় তাকে শুধুমাত্র সুমিয়া হয়েই থাকতে হবে। সে ব্রেসলেটের সাহায্যে তার নিজের রূপে আর ফিরে যেতে পারছিল না। পরদিন লিনের বাড়ির দরজায় টাংচিং হাজির হয়। লিন তাকে ঢুকতে বাধা দিলে টাংচিং সাফ জানিয়ে দেয় যে সুমিয়ার সাথে দেখা না হওয়া পর্যন্ত সে সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবে।
বাধ্য হয়ে লিন দরজা খোলে। ভেতরে গিয়ে টাংচিং সোমিয়াকে আগের রাতের কথা জিজ্ঞেস করলে সে তাকে মিথ্যে বলে যে আমি সেদিন মাতাল ছিলাম আর আমার সেদিনের কথা কিছুই মনে নেই। টাংচিং তাকে ক্ষমা করে দেয়, কিন্তু সে তার সাথে একটা ডেটে যাওয়ার জন্য জেদ করে আর সুজেন এতে রাজি হয়ে যায়। সুজেন এবার সুমিয়া সেজে টাংচির সাথে এক অপূর্ব সুন্দর বোটে ডেটে যায়। চারদিকে মোমবাতির আলো দিয়ে সাজানো ছিল। টাংচিং যখনই তার মনের কথা বলতে যাবে তখনই শুরু হয় প্রচন্ড ঝড় আর বজ্রপাত। সুজেনের ব্রেসলেট আবার ব্লিচ করতে শুরু করে। তার চেহারাও একবার সুজেন আর একবার সোমিয়াতে পাল্টাতে থাকে। সে এতে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে এখান থেকে কিভাবে বের হবে, কারণ এখন অবস্থা এমন ছিল যে সে এখানে বেশিক্ষণ থাকলে টাংচিং তার আসল সত্যিটা জেনে যাবে। তাই সে আর কোনো পথ না পেয়ে সত্যিটা লুকানোর জন্য হুট করে মাঝ নদীতে ঝাঁপ দেয়। টাংচিংও তাকে বাঁচানোর জন্য তার সাথে সাথে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সুজেন সাতচে সোজা লিনের গাড়ির কাছে পৌঁছে যায়। লিন তাড়াতাড়ি তাকে গাড়িতে উঠে তাদের বাড়ির দিকে রওনা দেয়। লিন বুঝতে পারে যে শুধু বিদ্যুৎ চমকালে সুজেনের রূপ বদলে যাচ্ছে। বাড়ি ফিরে সুজেন অবাক হয়ে বলে যে তাদের মাত্র কয়েকদিনের পরিচয়, আর টাংচিং এখনই তাকে প্রপোজ করতে যাচ্ছিল। সে সৌন্দর্যের প্রতি কতটা দুর্বল। তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই তাদের দরজায় ভেজা শরীরে দাঁড়িয়ে থাকে টাংচিং। সে সুমিয়ার জন্য খুব দুশ্চিন্তা করছিল। লিন তাকে ভেতরে ডাকলে সুজেন তাড়াহুড়া করে উপরে পালানোর সময় পা পিছলে পড়ে যায়। তার চিৎকার শুনে টাংচিং দৌড়ে ভেতরে আসে। এই দুর্ঘটনায় সুমিয়ার পা ফ্র্যাকচার হয়ে যায় আর তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। টাংচিং হাসপাতালে সুমিয়ার এত যত্ন নিতে শুরু করে যে আসল সুচেং তার এই ব্যবহার দেখে বিরক্ত হয়ে যায়। বেড রেস্টে থাকা অবস্থায় সুচেন তার অফিসের প্রেজেন্টেশন পাঠায়, কিন্তু তার এক সহকর্মী পুরো ক্রেডিট নিজে চুরি করে নেয়। এদিকে ব্রেসলেটের আপডেট শেষ হওয়ার সময় হয়ে যায়, অর্থাৎ সে আবার আসল সুচেন হয়ে যাবে। টাংচিং তার সাথে দেখা করতে এলে সে বাহানা দিয়ে তাকে বাহিরে পাঠিয়ে দেয় আর নিজের মুখ ব্যান্ডেজ দিয়ে ঢেকে পালানোর চেষ্টা করে, কিন্তু টাংচিং তাকে ধরে ফেলায়। ভয় পেয়ে সুমিয়া টাংচিংকে ধাক্কা দেয় আর টাংচির হাতে তার ব্যান্ডেজটা থেকে যায়। সে সামনের দিকে দৌড়াতে থাকলে ব্যান্ডেজ খুলতেই ভেতর থেকে সুচেনের মুখ বেরিয়ে আসে। ব্রেসলেট তখন পুরোপুরি আপডেট হয়ে যায়। সুচেন দ্রুত লিনের দিকে দৌড়ে যায় আর বলে আমাকে এখান থেকে বাঁচাও আর বাসায় নিয়ে যাও তাড়াতাড়ি। এটি দেখে টাংচিং পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সুমি আর সুচেনের চোট একই জায়গায় কিভাবে হয়। শেষ পর্যন্ত সুচেন তার দিদিকে সব সত্যি কথা জানায় আর ব্রেসলেটের নতুন ক্ষমতা তাকে দেখাতে শুরু করে। সে একবার স্ট্যাচু সাজে আর একবার পেন্টিংও হয়ে যাচ্ছিল। তার দিদি তো এসব দেখে একেবারে অবাক হয়ে যায়। এর মধ্যে টাংচিং সেই ল্যাপটপটা ফেরত নিতে আসে যেটা সে সুমি আর বিছানায় পেয়েছিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে সুচেন নিজেকে প্রথমে স্ট্যাচু আর পরে পেন্টিং বানিয়ে কোনো মতে উপরে পালিয়ে যায়। নিচে নেমে সে আবার সাধারণ সুচেন হয়ে সামনে আসে। টাংচিং খুব অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি তোমার ল্যাপটপ সুমিয়ার কাছে কেন রেখেছিলে? সুচেন কোনো মতে কথাটা এড়িয়ে যায়। এরপর সুচেন, লিন আর তার দিদি মিলে ঠিক করে যে মিথ্যার জাল এবার শেষ করতে হবে আর সুমিয়ার চরিত্রটিকে চিরতরে বিদায় জানাতে হবে। তারা ঠিক করে যে আগামী উইকেন্ডে সুচেন শেষবারের মতো সুমিয়া সেজে টাংচির সাথে দেখা করবে। এরই মাঝে অফিসে সুচেন জানতে পারে যে তার এক সহকর্মী তার আইডিয়া চুরি করে পুরো ক্রেডিট নিয়ে নিয়েছে। আর সুচেনের কাছে ধরা পড়ার পরও তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। সেই সহকর্মীকে শিক্ষা দেওয়ার জন্য সুচেন মাঙ্কি কিং এর রূপ ধরে তাকে ভয় দেখায় আর রেস্টরুমে তাকে বলে যে খারাপ কাজ করো না, অন্যের কাজ নিজের বলে চালিয়ে দিও না, নিজের মাথা খাটিয়ে তারপর কিছু করার চেষ্টা করো, না হলে তোমার বিপদ হবে। এটি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে সে সহকর্মী সবার সামনে এসে সত্যিটা স্বীকার করে নেয় আর সবাইকে জানায় যে সেই প্রেজেন্টেশনটি আসলে সুচেনের ছিল। সে সুচেনের কাছেও ক্ষমা চায় আর সুচেন তাকে ক্ষমা করে দেয়। টাংচি আড়াল থেকে সবকিছু দেখছিল। সে বুঝতে পারে যে সুচেন দেখতে যেমনই হোক না কেন মন থেকে সে হীরের টুকরো। সে আগে সুচেনকে ভুল বুঝেছিল, কিন্তু মনের দিক দিয়ে সে অনেকটাই ভালো। এরপর শুরু হয় তাদের আসল মিশন, সোমিয়াকে বিদায় জানানোর। লিন আর সুচেন কালো স্যুট পরে বের হয়। ওদিকে টাংচি সোমিয়ার জন্য অপেক্ষা করছিল। সোমি এসে তাকে কতগুলো আতপবাজি উপহার দেয় আর বলে যে এগুলো দিনের বেলা জ্বালাবে আর ভাববে যেন আমরা সেই বোটে বসে এগুলো দেখছি। টাংচিং চোখ বন্ধ করতেই সুমিয়া তার উপর একটা বিষাক্ত মাকড়সা ছেড়ে দেয়। আসলে এটা ছিল তার একটি প্ল্যান। মাকড়সা তাকে কামড়াবে আর সে টাংচির সামনে মারা যাওয়ার অভিনয় করবে, কিন্তু টাংচি মাকড়সাটা দেখে ফেলে আর তাকে বাঁচাতে গিয়ে ওটা সরিয়ে দেয়। এতে সুচেন খুবই বিরক্ত হয়, কারণ তার প্রথম প্ল্যানটা ফ্লপ হয়েছে। দ্বিতীয় প্ল্যানে সে টাংচিংকে এক ঝড়ো সমুদ্র তীরে নিয়ে যায়। ছবি তোলার বাহানায় সুচেন টাংচিংকে দূরে পাঠিয়ে দেয় আর সে ব্রেসলেটের সাহায্যে এমন এক দৃশ্য তৈরি করে যেন বজ্রপাতে সে পুরো ছাই হয়ে গেছে। টাংচিং তখন সুচেনের এই অবস্থা দেখে সে এতে অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়।
সুজেন আর বাকিরা তার এই অবস্থা দেখে আরো বেশি ঘাবড়ে যায় আর তাকে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই টাংচিং পাগলের মতো সুমিয়াকে খুঁজতে থাকে। গরু তাকে জানায় যে বজ্রপাতে সুমিয়া মারা গেছে। পরদিন সুমিয়ার এক নকল শেষকৃত্যের আয়োজন করা হয়। লিন সবাইকে আদার রস দিয়ে চোখে নকল জল এনে কান্নাকাটি করতে থাকে। টাংচিং সেখানে এসে সুমিয়ার ছবি দেখে কান্নায় ভেঙে পড়ে আর নিজেকে সবকিছুর জন্য দোষ দিতে থাকে। টাংচিংকে এভাবে কাঁদতে দেখে সুজেনের খুব মায়া হয় আর কষ্টও লাগছিল। সে নিজেকে প্রশ্ন করে যে সে কি তবে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তার হয়তো এতটা করা ঠিক হয়নি। তাদের প্ল্যান সফল হওয়ার জন্য রাতে তারা পার্টি করলেও সুজেনের মনে কেবল টাংচির কথাই ঘুরছিল। লিন তাকে বোঝায় যে ছেলেরা এসব তাড়াতাড়ি ভুলে যায়, তুমি এসব নিয়ে চিন্তা করো না, দেখবে কিছুদিন পরে সে সুমিয়াকে একেবারেই ভুলে গেছে, তুমি শুধু শুধুই তাকে নিয়ে চিন্তা করছো। কিন্তু টাংচি আসলে গভীর সুখে ছিল। সে একা একাই সুমিয়ার প্রিয় বাড়ি গিয়ে তাকে মনে করে কাঁদছিল। এরই মাঝে সুজেন জানতে পারে যে সুমিয়ার সব মেকআপ আর শুটিং এর জিনিসপত্র টাংচির বাড়িতে পাঠানো হচ্ছে। সে এতে ভয় পেয়ে যায় যে ওই জিনিসগুলো দেখালে টাংচি হয়তো সত্যিটা জেনে ফেলবে। সে খাবার নিয়ে টাংচির বাড়িতে যায় যাতে সুযোগ বুঝে সব প্রমাণ নষ্ট করে ফেলা যায়, কিন্তু টাংচি তাকে ভেতরে ঢুকতে দেয় না। বাধ্য হয়ে সুজেন একটি ভেড়াতে রূপ নেয়, কারণ ভেড়া টাংচি একদমই পছন্দ করতো না আর সে এই রূপেই বাইরে দাঁড়িয়ে থাকে। লিন তখন ফোন করে টাংচিকে জানায় যে সুমিয়ার পোষা প্রাণীটি তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সুমিয়া এই ভেড়াটিকে খুবই ভালোবাসতো আর এই ভেড়া সবসময় সুমিয়ার সাথে থাকতো। টাংচিং এই কথা শুনে তাড়াতাড়ি দরজা খুলে ভেড়াটিকে তার ঘরের ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢুকে সুজেন দেখে যে টাংচির হাতে তার একটা পুরনো চিঠি আছে। সে হুট করে টাংচির উপর ঝাঁপিয়ে পড়ে চিঠিটা ছিঁড়ে ফেলে। টাংচি এতে অবাক হয়ে যায় যে একটা প্রাণী এমন কেন করছে। টাংচি চোখ বন্ধ করতেই সুজেন সেই সুযোগে মেকআপের জিনিসগুলো ভাঙতে শুরু করে, কিন্তু টাংচি তাকে হাতে নাতে ধরে ফেলে। সুজেন এতে পালানোর চেষ্টা করলেও টাংচি তাকে ধরে একটা ঘরে বন্ধ করে দেয়। সুজেন মনে করে যে টাংচি এবার তাকে মেরে ফেলবে হয়তো, কিন্তু টাংচি তাকে একটা গাজর দেয় আর তাকে খুব আদর করে বলে যে আমি জানি তুমি সুমিয়া খুব কাছের ছিলে আর তাই তার মৃত্যুতে তুমি সব থেকে বেশি কষ্ট পেয়েছো, আর সেই কষ্ট থেকেই তার এই জিনিসগুলো তুমি ভেঙে ফেলেছ। ঠিক তখনই গরু তাকে ফোন করে। গরু একজন পশু বিশেষজ্ঞ ছিল। টাংচিক বাহিরে যেতে সুজেন তাড়াতাড়ি লিনকে মেসেজ করে গরুকে আটকাতে বলে, কারণ গরু যদি কোনোভাবে এখানে চলে আসে তাহলে টাংচিং হয়তো তার আসল সত্যিটা জেনে যাবে। এরপর ঘরের ভেতরে ভেড়ায় রূপ নিয়ে সুজেন সুমিয়ার অসংখ্য পেন্টিং দেখতে পায় আর এই সব পেন্টিং গুলো টাংচিং এঁকে রেখেছিল। টাংচিং তখন সোফায় শুয়ে সুজেনকে বলে, সুমিয়া যেদিন নিজের জীবন বাজি রেখে ওই বাচ্চাটাকে বাঁচিয়েছে সেদিন থেকে আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি ওর সৌন্দর্য নয় বরং পেছন থেকে তার মানুষের প্রতি ভালোবাসা দেখে তার প্রেমে পড়েছিলাম। এই কথা শুনে সুজেন প্রথমবারের মতো বুঝতে পারে যে সে এতদিন টাংচিংকে ভুল বুঝেছিল। এরপর টাংচিং তার চোখে ড্রপ দেয় আর তাকে জানায় যে ছোটবেলা থেকে তার চোখ খুব সেন্সিটিভ আর সে কালার ব্লাইন্ড। এবার সুজেন বুঝতে পারে যে কেন টাংচির গ্লিটারে অ্যালার্জি ছিল। এরপর টাংচিং সুমিয়ার ফেলে যাওয়া একটা হেয়ার ব্র্যান্ড ভেড়াকে দেখিয়ে শান্ত করে আর তাকে বলে যে এটা ওর শেষ স্মৃতি আর আমি এটি সবসময় নিজের কাছে রেখে দেব। আর এটি বলেই টাংচিং ঘুমিয়ে পড়ে। তখন সুজেন চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায় আর লিনকে মেসেজ করে জানিয়ে দেয় আমি সেখান থেকে কোনো মতে পালিয়ে এসেছি। সকালে টাংচিং ঘুম থেকে উঠে ভেড়াটিকে খুঁজতে থাকে, কিন্তু তখনই খবর আসে যে ভেড়াটা রাস্তায় পাওয়া গেছে আর সুজেন তাকে একটি পেট ফার্মে পাঠিয়ে দিয়েছে। এটি শুনে টাংচিং খুব অবাক হয়। পরে অফিসের লিফটে সুজেন আর টাংচির আবার দেখা হয়। টাংচি যখন ড্রাইভার খুঁজছিল তখন সুজেন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। গাড়িতে তাদের স্কুলের পুরনো গান বাজলে টাংচির পুরনো কথাগুলো মনে হয়। সে বলে যে স্কুলে তুমি খুব আলাদা ছিলে, অথচ আসলে সুজেন কাউকেই কখনো বিরক্ত করতো না, বরং টাংচির অজান্তে সে তাকে অন্যদের হাত থেকে আড়াল করত। ঠিক তখনই হাসপাতালের ইমার্জেন্সি থেকে সুজেনের ফোনে তার দিদি সুচির ফোন আসে। সুচি তাকে একটি কেস সম্পর্কে জানায়। ফ্যাংজি নামে এক মহিলার স্বামী গোয়ান তাকে ধোকা দিয়েছে আর ফ্যাংজিং এটা সহ্য করতে পারেনি আর এর জন্য সে এখন কোমায় আছে। সুজিং চায় সুজেন যেন ফ্যাংজিনের রূপ ধরে গোয়ানকে আটকায় আর তাকে তার উপযুক্ত শাস্তি দেয়। পরদিন এক বিজনেস মিটিং এ টাংচিং গোয়ানের সাথে দেখা করতে যায় আর তখনই সুজেন ফ্যাংজিং এর ভেসে সেখানে আসে। গোয়ান ফ্যাংজিংকে দেখে অনেক রেগে যায় আর রাগের মাথায় তাকে মারতে গেলে সুজেং নিজের সব শক্তি দিয়ে পাল্টা আঘাত করে গোয়ানকে সেখানে আহত করে ফেলে। ফ্যাংজিংকে আসতে দেখে টাংচিং আগেই টেবিলের নিচে লুকিয়েছিল আর সেখানে থেকে সে পুরো ঘটনা দেখে ফেলে। টাংচিং টেবিলের তলা থেকে বের হয়ে আসতেই সুচেং ঘাবড়ে যায় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সুচেং যখন এই সব কথা সুচিকে জানায় এতে সুচি অনেক ভয় পেয়ে যায় যে টাংচিং যদি গোয়ানের পক্ষে সাক্ষ্য দেয় তবে কেসটা তারা হেরে যাবে। অন্যদিকে গোয়ান ও টাংচিংকে উস্কানি দিতে থাকে যাতে সে কোর্টে তার পক্ষে কথা বলে। সুচেন আড়ালে থেকে সব কথা শুনছিল। সে ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে ফ্যাংজিং সেজে টাংচিংকে দেখা করতে ডাকে। তারা একটি ক্যাফেতে দেখা করে। ক্যাফেতে ভুল করে ওয়েট্রেস ভুল করে ফ্যাংজিং এর গায়ে কফি ফেলে দেয়, কিন্তু এতে সে একদমই রাগ করে না।
ফ্যাংজিং দেখতে পায় যে তার সোয়েটারে একটি সুতো বের হয়ে আছে। সে সেটিকে টান দিলে তার সোয়েটারের পুরো সুতোগুলো বের হয়ে আসতে থাকে আর চারপাশে ছড়িয়ে যায়। সেখানে টাংজিং আর ফ্যাংজিং এর সাথে সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়ে যায়। ফ্যাংজিং নিজেকে সামলে টাংজিংকে অনুরোধ করে যে সে যেন গুয়ানকে মারার কথা কাউকে না বলে। টাংজিং সরাসরি তাকে না করে দেয় আর সে তাকে বলে যে আমি সবাইকে শুধু সত্যিটাই বলবো। এতে হতাশ হয়ে সুচেন বাসায় ফিরে আসে, কিন্তু রাতে সুচেন জানতে পারে যে টাংজিং পুলিশকে সব সত্যি কথা বলেছে। অর্থাৎ সে পুলিশকে জানিয়েছে যে গুয়ানি আগে ফ্যাংজিংকে অপমান করেছিল আর তাকে মারতে চেয়েছিল, আর ফ্যাংজিং নিজেকে বাঁচানোর জন্য তার উপর আক্রমণ করেছে। এটা শুনে সুচেন খুব খুশি হয় আর মনে মনে সে ভাবতে থাকে যে সে টাংজিংকে যতটা খারাপ ভেবেছিল সে ততটা খারাপ নয়। এরপর ফ্যাংজিং সেজে সুচেন আবার টাংজির সাহায্য চায় আর সে গোয়ানের একটা নতুন ডিল আটকাতে চায়। পরদিন এক বড় বিল্ডিং এ গোয়ান মিস সিওর সাথে দেখা করতে আসে। সুচেন আগে ভাগে গিয়ে গোয়ানকে ভুল বুঝিয়ে ক্যাফেটেরিয়ানে পাঠিয়ে দেয়। ওদিকে ফ্যাংজিং সেজে সে মিস সিওকে সত্যিটা জানায় যে তাদের প্রোডাক্ট এখনো পুরোপুরি তৈরি হয়নি। মিস সিও তার সত্য কথায় মুগ্ধ হয় আর ভবিষ্যতে কাজ করার প্রতিশ্রুতি দেয়। এসব কিছু জানতে পেরে গোয়ান রেগে গিয়ে আবার ফ্যাংজিং এর উপর হাত তোলার চেষ্টা করে আর সুচেন সিসিটিভি ক্যামেরার সামনে এমন ভাবে ভিকটিম সাজার অভিনয় করে যাতে গুয়ান এতে ফেসে যায়। ঠিক সেই মুহূর্তে টাংজিং সেখানে চলে আসে আর ফ্যাংজিংকে বাঁচাতে গুয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। গুয়ান উল্টো টাংজিং এর উপর তাকে ফাঁসানোর অভিযোগ আনে, কিন্তু সবাই গুয়ানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। রাতে টাংজিং ফ্যাংজিং এর সাথে দেখা করতে তার ল্যাবে আসে আর এই কথা শুনে সুচেন তাড়াতাড়ি করে তার সাইকেলে করে সেখানে পৌঁছায়, তা না হলে সে ধরা পড়ে যাবে, কারণ ফ্যাংজিং তো এখনো হাসপাতালে কোমায় আছে। আর সেজন্য সুচেন আবারও ফ্যাংজিং সেজে তার মতো অভিনয় করতে থাকে। কিন্তু হঠাৎই সেখানে আলো চলে যায়, যা আসলে গোয়ান করেছিল যাতে তার গোপন ক্যামেরায় ফ্যাংজিং এর সবকিছু ধরা পড়ে যায়। কিন্তু সুচেন দম্বার পাত্র নয়, সে ব্যাটারি আর কফির কাপ দিয়ে একটা চমৎকার DIY ল্যাম্প তৈরি করে আর সে হালকা আলোতেই দুজনে মিলে রাতের খাবার খায়। ঠিক তখনই গোয়ান ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকে। তাকে দেখে সুচেন টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর যখন সে বাইরে আসে তখন সে সুচেনের নিজের রূপ নিয়ে আসে আর গোয়ানকে সাহসের সাথে বলে যে আমি আর টাংজিং ডেট করছি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তুমি ঢুকে পড়ার কে? গোয়ান তখন টাংজিং আর সুচেনকে নিয়ে মজা করতে থাকে। তখন টাংজিং সবার সামনে সুচেনের পক্ষ নিয়ে বলে যে তার কাছে সুচেন যেমনই হোক না কেন, কিন্তু সুচেন আমার কাছে পরিশ্রমী আর সুন্দরীও, তাই আমি সুচেনের সাথে আছি। পরদিন অফিসে তাদের ছবি ভাইরাল হয়ে যায়। তখন টাংজিং বুক ফুলিয়ে বলে যে আমি সুচেনকে পছন্দ করি আর এই সময় এসেও কাউকে তার চেহারা দিয়ে বিচার করা একদম ভুল। অন্যদিকে গোয়ান তার গার্লফ্রেন্ডের সাথে হোটেলে হাতে নাতে ধরা পড়ে যায় আর এসব প্রমাণও রেকর্ড করা হয়। ঠিক তখনই হাসপাতাল থেকে খবর আসে যে আসল ফ্যাংজিং জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু গোয়ান সবার আগে হাসপাতালে পৌঁছে তাকে অপহরণ করে নিয়ে যায়। টাংজিং তাদের দেখে ফেলে আর তাদের পিছু নিতে থাকে। আসল ফ্যাংজিং এক সপ্তাহ পর জ্ঞান ফেরায় তার আগের কিছুই মনে ছিল না আর গোয়ান তাকে মেরে ফেলার ভয় দেখায়, কারণ সে এতদিন তাকে খুব অত্যাচার করেছে। কিন্তু ফ্যাংজিং তাকে বোঝায় যে আমি এক সপ্তাহ ধরে কোমায় ছিলাম আর আমার কিছুই মনে নেই। গোয়ান তার কোনো কথাই বিশ্বাস করে না। ঠিক তখনই টাংজিং সেখানে যায় ফ্যাংজিংকে বাঁচানোর জন্য। সে সেখানে গোয়ানকে মারতেই যাবে, কিন্তু গোয়ানের গার্ডরা তাকে অজ্ঞান করে ফেলে। সুচেন, লিন আর সুচিও সেখানে পৌঁছায়। সুচেন একটা বক্সের আড়ালে গার্ডদের নজর অন্যদিকে ঘুরিয়ে ভেতরে ঢুকে পড়ে। ফেস আইডির জন্য সে আবার ফ্যাংজিং এর রূপ নেয়, কারণ ফ্যাংজিং এর রূপ ছাড়া সে ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু ততক্ষণে ল্যাবে টাংজিং এর জ্ঞান ফিরে যায়। সে এক কেমিক্যাল বিস্ফোরণ ঘটিয়ে দরজা খুলে ফেলে আর সে দরজা খুলে বাইরে এসেই সুচেনকে ফ্যাংজিং এর ভেসে দেখতে পায়। তখন তারা দুজনেই আবার পালানোর চেষ্টা করে আর পালানোর সময় গার্ডরা তাদের উপর চড়াও হয়ে যায়। টাংজিং হিরো সেজে লড়তে গেল, এক সেকেন্ডের মধ্যে সে তাদের কাছে হেরে যায়। তখন সুচেন তার দুর্দান্ত ফাইট দিয়ে দুই গার্ডকে হারিয়ে দেয় আর টাংজিংকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। টাংজির বুক তখন ধরফড় করতে থাকে, কারণ সুচেন এর কাছে আসতেই তার ঠিক সেই অনুভূতিটা হতে থাকে। সুচেন যখন তাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করছিল, ঠিক তখনই গোয়ান আসল ফ্যাংজিংকে নিয়ে সেখানে চলে আসে। সুচেন নিজের রূপ বদলাতে চাইলেও তার জাদুর ব্রেসলেটটি ফ্রিজ হয়ে যায়। ঠিক সেই সময় সুচি আর পুলিশ সেখানে এসে গোয়ানকে গ্রেফতার করে নিয়ে যায় আর আসল ফ্যাংজিং রক্ষা পায়। কিন্তু টাংজি তো অবাক হয়ে যায়, মনে হচ্ছিল সে যেন আকাশ থেকে পড়েছে, কারণ সে একই সময় একই সাথে দুই ফ্যাংজিংকে দেখে ফেলেছে। সে যেন তার দুই চোখে বিশ্বাস করতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। রাতে টাংজিং মাতাল হয়ে গোয়ুকে বলে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এক ফ্যাংজিংকে আমি ভালোবাসি আর অন্য ফ্যাংজিংকে আমি একদম চিনতেই পারছি না, কিন্তু দুজন ফ্যাংজিং একসাথে থাকা তো অসম্ভব। পরের দিন আসল ফ্যাংজিং এর ডিভোর্স হয়ে যায়। টাংজিং তাকে দেখতে ল্যাবে যায় আর সেখানে আগে থেকে সুচেনও ছিল। সুচেন টাংজিংকে দেখে আলমারিতে লুকিয়ে পড়ে আর একটু পরে আলমারিটা হুট করে খুলে যায় আর টাংজি আবার দুজন ফ্যাংজিংকে দেখে ফেলে। তখন আসল ফ্যাংজিং মিথ্যে বলে
যে এটা তার একটা স্ট্যাচু। ডিনারের সময় সুজেন আর আসল ফ্যাংজিং বারবার নিজেদের জায়গা বদল করতে থাকে। টাংজিং যখন প্রেমের চোখে ফ্যাংজিং এর দিকে তাকায়, সুজেন ভয়ে পালিয়ে যায়। টাংজিং মনে মনে বলে যে এই ফ্যাংজিংকেই আমি ভালোবাসি। পরের দিন সুজেন অফিসের বাইরে রংধনু দেখিয়ে বলে যে প্রতিটা মেয়ের মধ্যে আলাদা রং আর সৌন্দর্য থাকে। টাংজিং তার প্রতি মুগ্ধ হয়ে তাকে প্রপোজ করে দেয় আর বলে যে ফ্যাংজিং, আমি তোমাকে খুবই পছন্দ করি। এটি শুনে সুজেন লজ্জায় পালিয়ে যায়। কিছুক্ষণ পর আসল ফ্যাংজিং সামনে এলে টাংজিং তাকে জিজ্ঞেস করে যে তুমি তো আমার উত্তর দিলে না। তখন আসল ফ্যাংজিং অবাক হয়ে জিজ্ঞেস করে যে আমি তো তোমার সাথে দেখাই করিনি। টাংজিং এটি শুনে একদম চিন্তিত হয়ে পড়ে যে দুজন আলাদা ফ্যাংজিং কি সত্যিই আছে। রাতে সুজেনের ব্রেসলেট আবার আপডেট হয়। এবার সে যে কোনো কমিক ক্যারেক্টারও বদলে যেতে পারছিল। পরদিন সুজেন আসল ফ্যাংজিং এর সাথে মিলে টাংজিংকে বোকা বানানোর আরেকটা বুদ্ধি করে। তারা টেনিস কোর্টে টাংজিংকে আসতে বলে আর সেখানে টাংজিং গিয়ে দেখে যে ফ্যাংজিং এর সাথে এক নতুন ছেলে দাঁড়িয়ে আছে, যা আসলে সুজেনের কমিক রূপ ছিল। সে ফ্যাংজিং এর নকল বয়ফ্রেন্ড সেজে এসেছিল। টাংজিং তখনই বুঝে নেয় যে এটা ফ্যাংজিং এর বয়ফ্রেন্ড হতে পারে আর তাকে তার মোকাবিলা করে ফ্যাংজিংকে জিতে নিতে হবে। সে তার সাথে টেনিস খেলতে রাজি হয়ে যায়, কিন্তু টাংজিং জানতো না যে তার সামনে স্কুলের স্পোর্টস স্টার সুজেন খেলছে। 3 গেম খেলার পরও টাংজিং তাকে হারাতে পারে না। তখন টাংজিং জানতে পারে যে ফ্যাংজিং এর বয়ফ্রেন্ডের নাম সুয়ান। ব্রেকের সময় আসল ফ্যাংজিং সুয়ানকে খুব যত্ন করছিল। সে নিজ হাতে তাকে জল খাইয়ে দিচ্ছিল, যা দেখে টাংজিং এর খুব হিংসে হচ্ছিল। টাংজিং ফ্যাংজিং এর সাথে একা কথা বলতে চাইলে সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে। সুজেন তখনও ছেলের শরীরেই ছিল, কিন্তু সে তো সত্যিকার অর্থে মেয়ে, তাই সে ভুল করে মেয়েদের ওয়াশরুমে ঢুকতে যাচ্ছিল। টাংজিং তাকে ধরে টানতে টানতে ছেলেদের ওয়াশরুমে নিয়ে যায়। সেখানে টাংজিং দরজায় কান পেতে শোনার চেষ্টা করছিল যে ভেতরে কি হচ্ছে, আর আশেপাশের ছেলেরা তাকে এমন ভাবে দেখছিল যে পুরো ব্যাপারটা খুবই হাসির হয়ে যায়। এরপর সুজেন ফ্যাংজিং সেজে টাংজিং এর সাথে কথা বলতে যায়। টাংজিং তাকে বলে যে আমি এখন আসল ফ্যাংজিং এর সাথে আছি, কারণ আমার মনে আগের মতোই অনুভূতি হচ্ছে, যে অনুভূতিটা আমি সত্যিকার ফ্যাংজিং এর সাথে থাকলে অনুভব করি। আমি তোমার সত্যিটা জানি, তোমার ডাবল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে আর আমি তোমাকে সারিয়ে তুলতে চাই। এদিকে সুচি অর্থাৎ সুচিনের দিদি ডিনারের টেবিলে টাংজির অবস্থা দেখে খুব চিন্তিত ছিল। টাংজি কখনো আবেগপ্রবণ, কখনো প্লে বয়, আবার কখনো ফ্যাংজিং এর প্রতি একনিষ্ঠ। এটি দেখে সবাই ঘাবড়ে যায় যে আসলে তার মনে কি চলছে। সে সুমিয়ার জন্য পাগল ছিল, আবার বিপদে পড়ে সে সুচিনকেও ভালোবাসার কথা বলছে, আর এখন সে ফ্যাংজিং এর প্রেমও হাবুডুবু খাচ্ছে। পরের দিন সুচিন ফ্যাংজিং সেজে টাংজিংকে বলে যে আমাকে অনেকদিন ধরে সবাই উত্তক্ত করত, তাই নিজেকে বাঁচাতে আমি একটা অন্য ব্যক্তিত্ব তৈরি করে নিয়েছিলাম। সেই রূপটিকেই তুমি পছন্দ করেছো, কিন্তু এখন আমি ঠিক হয়ে যাচ্ছি, তাই এটাই আমাদের শেষ দেখা হবে। একথা শুনে টাংজিং একেবারে ভেঙে পড়ে। সে তাকে শেষবারের মতো রংধনু দেখতে নিয়ে যায়, এক লম্বা শির উপর তৈরি চমৎকার রেইনবো। টাংজিং তাকে বলে যদি সবকিছু শুধু ভয়ের জন্য হতো, তবে সেই রাতে তুমি আমাকে বাঁচাতে কেন আসতে, আমার ক্ষতস্থানে কেন ব্যান্ডেজ বেঁধে দিতে। সুজেনের চোখে পানি চলে আসে, দুজনে দুজনকে জড়িয়ে ধরে, কিন্তু শেষ পর্যন্ত টাংজি হাসি মুখে তাকে বিদায় দেয়। টাংজি খুব মন খারাপ করে বাড়ি ফিরছিল। হঠাৎ ভিড়ের মধ্যে সে আবার ফ্যাংজিংকে দেখতে পায়। তার পেছনে ছুটতে ছুটতে হঠাৎ টাংজির দুনিয়াটা পুরোপুরি বর্ণহীন হয়ে যায়। ঘাবড়ে গিয়ে সে রাস্তার মাঝখানে চলে আসে। একটা গাড়ি তাকে ধাক্কা দিতেই যাচ্ছিল, ঠিক তখন সুজেন দৌড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। সুজেন তার উপর চেঁচিয়ে বলে তুমি কি নিজেকে শেষ করে দিতে চাইছো নাকি। টাংজিং তখনও ঘোরের মধ্যে ছিল, কারণ সে তার চারপাশে সবকিছু সাদা কালো দেখতে পাচ্ছিল। একমাত্র সুজেনকে সে রঙিন দেখতে পাচ্ছিল। তখনই বৃষ্টি শুরু হয়। সুজেন তাকে বাড়িতে পৌঁছে দিতে যায়। টাংজিং লক্ষ্য করে যে সুজেন যে জিনিসগুলো ছুঁচ্ছে সেগুলো আবার রঙিন হয়ে যাচ্ছে, আর বাকি সবকিছু সে সাদা কালোই দেখতে পাচ্ছে। বাড়িতে ভিজে শরীরে সুজেন ডিনার করতে বসে। টাংজি শুধুমাত্র সুজেনের নকল করে খাবার খাচ্ছিল, কারণ তার চোখে শুধু সুজেনে ছিল রঙিন, আর বাকি সবকিছু সে সাদা কালো দেখছিল। কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে সুজেন বুঝতে পারে যে তার পিরিয়ড হয়েছে, আর এই কথা সে লিনকে মেসেজে জানিয়ে সেখান থেকে চলে যায়। লিন তাকে জিজ্ঞেস করে যে এত কষ্ট করে তুমি ফ্যাংজিংকে বিদায় জানালে, তবে কেন আবার তার বাড়িতে গেলে। সুজেন শুধু বলে যে আমার মনে হয়েছিল যে টাংজির চোখে কোনো সমস্যা হয়েছে, তাই ওকে ছেড়ে আসতে গিয়েছিলাম, তা না হলে সে বিপদে পড়তো। টাংজিং তার বন্ধু গয়ুকে বলে যে এখন সে সবকিছু সাদা কালো দেখছে, শুধুমাত্র সুজেনই তার কাছে রঙিন। গয়ু কিছুই বুঝতে পারে না। পরদিন টাংজি হাসপাতালে গেলে ডাক্তার তাকে বলে যে তার চোখ একদম ঠিক আছে। টাংজি তখন তাকে জানায় যে তার অফিসের এক কর্মচারী সুজেনকে সে শুধু রঙিন দেখতে পাচ্ছে, আর বাকি সবকিছু তার কাছে সাদা কালো। তখন ডাক্তার তাকে বুঝিয়ে বলে যে তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে, আর সেই কারণেই তোমার মস্তিষ্ক শুধুমাত্র সুজেনকেই রঙিন দেখছে। টাংজি অফিসে গিয়ে তার বন্ধুকে সব জানায়। গরু তাকে পরামর্শ দেয় যে যদি চিকিৎসার চাবিকাঠি সুচিং এর কাছেই থাকে, তবে তাকে সুচিং এর সাথেই থাকতে হবে। তারা গাড়িতে করে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ টাংজিং সুয়ানকে রঙিন দেখতে পায়। তারা দুজনেই এতে ঘাবড়ে যায়, আর টাংজিং মনে মনে সিদ্ধান্ত নেয়
যে সুচিং আর সোয়ান দুজনের সাথেই সরাসরি কথা বলবে। পরদিন মিটিং এর পর টাংচিং ভিড়ের মধ্যে সুচিংকে দেখে থমকে যায়। তার চোখে শুধু সুচিংই রঙিন ছিল, এমনকি সুচিং এর পায়ের ছাপ থেকেও যেন রং ঝরছিল। টাংচি বাসে করে তার পিছু নেয়। স্টেশনে নামার সময় ভিড়ের ধাক্কায় টাংচির হাত সুচিং এর গায়ে লেগে যায়, আর সাথে সাথে তার পুরো দুনিয়া আবার রঙিন হয়ে যায়। সুচিং এতে রেগে যায়, আর রেগে গিয়ে তাকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর তার ছোঁয়া ছেড়ে যেতেই সবকিছু আবার সাদা কালো হয়ে যায়। টাংচি আবার তার হাত ধরতেই পুরো পৃথিবী রঙিন হয়ে যায়। সুচিং এতে প্রচন্ড রেগে যায় আর টাংচিংকে মারতে থাকে, যার ফলে টাংচিং এর মুখে হালকা চোট লাগে। বাইরে এসে সুচিং তার ভুল বুঝতে পারে আর তার সেবা করে। সে গরম পেস্ট লাগিয়ে দেয় আর নিজ হাতে টাংচিংকে কফি খাইয়ে দেয়। টাংচি তাকে অপলক দেখতে থাকে। সে অবাক হয়ে সুচিংকে বলে যে এখন তোমাকে একদম ফ্যাংচিং এর মতো লাগছে। এটি শুনে সুচিং আরো ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই একটি ফেস্টিভ্যালে যায়। হোটেলের রুম কম থাকায় সোয়ান আর টাংচিংকে একই রুমে থাকতে হয়। লিন সুচিং এর কাছে ক্ষমা চায়, কারণ তাকে আবার দুটো চরিত্র একসাথে সামলাতে হবে। কিন্তু সুচিং এতে রাজি হয়ে যায়, কারণ সে টাংচির চোখের সমস্যার আসল সত্যিটা জানতে চাইছিল, যে তার সত্যি চোখে সমস্যা আছে নাকি সে অভিনয় করছে। সে সোয়ান সেজে টাংচির রুমে যায়। টাংচি তখন বাথরুম থেকে বেরিয়েছে আর তাকে দেখে তার জিনিসপত্র একপাশে রেখে গোসল করে নিতে বলে। সোয়ান ওয়াশরুমে গিয়ে লিনকে মেসেজ করে যে আজ রাতে সে টাংচির চোখের সমস্যাটা সত্যি কিনা সেটা নিশ্চিত করবে। এদিকে টাংচির বন্ধু ভুল করে কথায় কথায় লিনের কাছে তাদের গোপন সব তথ্য ফাঁস করে দেয়, যা অন্য এক অফিসের কর্মচারী শুনে ফেলে। আর সেই মেয়েটি তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ ওয়াডাই গ্রুপকে তাদের সব গোপন তথ্য জানিয়ে দেয়। পরদিন সুচিং মেলায় সব কাপড়ের উপর কালার টেক লাগিয়ে দেয়, যাতে টাংচিং এর রং চিনতে সমস্যা না হয়। টাংচি এটা দেখে খুব মুগ্ধ হয়। তাদের মেকআপ স্টলে হঠাৎ ওয়াডাই গ্রুপের সিও আর তার স্বামী এসে টাংচিংকে রঙের শেড জিজ্ঞেস করে। টাংচি এতে ঘাবড়ে যায় আর তার বন্ধুকে কল করে। গরু তাকে বলে যে এখন সুচিং এর সাহায্য নিতেই হবে, কিন্তু সুচিং তখন সোয়ান সেজে স্টেজের প্র্যাকটিসে ব্যস্ত ছিল। হঠাৎ সিও সোয়ানকে এসে বলে যে সুচিং কোথায়। টাংচিং খুব বিপদে পড়েছে। এই কথা শুনে সুচিং প্র্যাকটিস ছেড়ে দৌড়ে বাইরে আসে। সিও ততক্ষণে সবার সামনে টাংচিংকে আটকে ধরে সঠিক মেকআপ শেড বলতে বাধ্য করে। টাংচিং যেহেতু রং দেখতে পাচ্ছিল না, সে বুঝতে পারছিল না যে কোনটি কোন শেডের রং আর কোন ড্রেসের সাথে কোন শেডটা যাবে, আর এর জন্য সে চুপ হয়ে যায়। ভিড়ের মধ্যে রটে যায় যে টাংচিং বর্ণান্ধ। সিওর স্বামী ঘোষণা দেয় যে যদি সে রং নাই চিনতে পারে তবে সেই কোম্পানিতে কাজ করার কোনো যোগ্যতা রাখে না, কারণ এই কোম্পানিতে কাজ করতে গেলে তাকে সব রং সম্পর্কে ভালোভাবে জানতে হবে, আর কোন রঙের ড্রেসের সাথে কোন মেকআপটা যাবে তাকে তা ভালো করে বুঝতে হবে। যেহেতু সে বর্ণান্ধ আর এই সম্পর্কে কিছুই সে বুঝতে পারছে না, তাহলে এই চাকরিটা তাকে আর করতে দেয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে সুচিং সামনে আসে। সে টাংচিং এর দেয়া স্পেশাল মেকআপ কিট নিয়ে আসে, যা সে তাকে পার্কে দিয়েছিল। সে তার কাছে আসতেই টাংচিং এর দুনিয়া আবার রঙে রঙিন হয়ে ওঠে। সে স্টেজের উপর সুচিং এর মেকআপ করে দেয় আর প্রতিটি শেডের খুঁটিনাটি সবাইকে বুঝিয়ে বলতে থাকে। সিওর এই চক্রান্ত একদম ভেস্তে যায়। টাংচি হেসে সুচিংকে বলে আজ তোমাকে খুব সুন্দর লাগছে। সুচিং এতে লজ্জায় লাল হয়ে যায়। পরে দুজনে যখন হাঁটছিল, টাংচি তার অসুখের কথা খুলে বলে তাকে। সে বলে যে আমি রং শুধু তোমাকে আর সোয়ানকে দেখলেই দেখতে পাই। সুচিং এটি শুনে ভয় পেয়ে যায় যে তার গোপন রহস্য না জানি ফাঁস হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে যে টাংচিং এই সমস্যা শুধু তার স্পর্শেই সেরে যায়। সে টাংচির হাত শক্ত করে ধরে রাখে। সুচিং টাংচিংকে নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরে, কিন্তু ছোঁয়া ছেড়ে দিতেই দুনিয়া আবার সাদা কালো হয়ে যায়। সে পুনরায় তাকে শক্ত করে ধরে আর হঠাৎ সুচিং তাকে কিস করে বসে। টাংচি এতে একেবারে অবাক হয়ে যায় আর এতে তার চোখ পুরোপুরি ঠিক হয়ে যায়। অন্যদিকে শো শুরু হয়। সুচিংকে একই সাথে সুচিং এবং সোয়ান দুটো চরিত্রে সামলাতে হচ্ছিল। স্টেজে সোয়ানের জন্য প্রি রেকর্ড করা ভিডিও চলে আর সে ব্যাক স্টেজে সবকিছু সামলাচ্ছিল, কিন্তু টাংচিং খেয়াল করে যে যখনই সোয়ান স্টেজে আসে সুচিং গায়েব হয়ে যায়। শো খুব সুন্দরভাবে শেষ হয়, সবাই খুশি হয়। টাংচিং তার বন্ধুকে জিজ্ঞেস করে যে সে কি কখনো সুচিং আর সোয়ানকে একসাথে দেখেছে। এটি শুনে তার বন্ধুও চিন্তায় পড়ে যায়, কারণ সেও কখনো দুজনকে একসাথে দেখেনি। এই কথা টাংচিং সুচিংকে জিজ্ঞেস করে। সুচিং তাকে মিথ্যে বলে যে সোয়ান হোটেলে ঘুমাচ্ছে, কিন্তু টাংচিং হোটেলে পৌঁছে দেখে যে সেখানে সোয়ান নেই। সুচিং হোটেলের দিকে দৌড়ায়, কিন্তু টাংচিং তাকে মাঝ রাস্তায় থামিয়ে দেয়। সে সোজাসুজি বলে দেয় যে যখন তুমি থাকো তখন সোয়ান থাকে না, তোমরা দুজনে একসাথে রঙিন হও না, তোমরা কি একই মানুষ? সুচিং তার কথা একদম ঘাবড়ে যায় আর সবকিছু অস্বীকার করে, কিন্তু টাংচি এসব কিছু প্রমাণ চায় যে তারা দুজন আলাদা মানুষ। সুচিং তাকে হোটেলে নিয়ে যায় আর 3 তলা থেকে সোয়ানকে ডাকে। টাংচি নিচে তাকিয়ে দেখে যে সোয়ান সত্যি সেখানে দাঁড়িয়ে আছে। এটি দেখে টাংচি অবাক হয়ে যায়, কারণ সুচিং সেই সময় তার কাছেই ছিল, কিন্তু অতিরিক্ত খাটুনির ফলে সুচিং হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে।
টাংচি তাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। সুজেং এর ব্রেসলেট আবার আপগ্রেড মোডে চলে যায়, যার ফলে সে আর রূপ বদলাতে পারছিল না। এতে সে ভয় পেয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাঝ রাস্তায় টাংচি এসে সোয়ানের কাছে লিফট চায়। হঠাৎ জ্বর শুরু হয় আর সোয়ানের মুখ গ্লিচ করতে শুরু করে। টাংচিং এটি দেখে অবাক হয়ে যায় আর গাড়ি থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে যে তোমার চেহারা কেন বদলে যাচ্ছে। সোয়ান মিথ্যে অভিনয় করে বলে যে বজ্রপাতের কারণে জানি না কেন জানি আমার চেহারা বদলে যাচ্ছে। টাংচি তার কথা বিশ্বাস করে নেয়। পরদিন টাংচি বুঝতে পারে যে হোটেলে সে যে সোয়ানকে দেখেছিল তা আসলে সুচিং এর তৈরি করা একটা আয়নার কারসাজি ছিল। সত্যিটা পুরোপুরি জানতে সে সুচিং এর বাড়ি পৌঁছায়। সুচিং এর দিদি তাকে বলে যে সুচিং অফিসে গেছে, কিন্তু টাংচি নাছোড় বান্দা। তখনই সেখানে সুচিং এসে পড়ে আর তাকে বলে যে পেছনে দেখো। পেছনে তাকিয়ে টাংচিং দেখতে পায় যে সেখানে সোয়ান দাঁড়িয়ে আছে, কিন্তু তখনই সোয়ানের অবস্থা খারাপ হতে শুরু করে। তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে আর সেখানে সে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর খবর আসে যে সোয়ান মারা গেছে। টাংচি এতে একেবারে ভেঙে পড়ে। সে যখন বাড়িতে আসে তখন তার কাপড়ে সে সোয়ানের রক্ত লেগে থাকতে দেখে। সে সেই রক্ত শুকে বুঝতে পারে যে এটা আসল রক্ত নয়, এটা আসলে সিনেমার নকল রক্ত ছিল। সেই রক্ত ল্যাব টেস্ট করায় আর এতে প্রমাণ হয়ে যায় যে সুজেন লিংকে সোয়ান বানিয়ে এই নাটক সাজিয়েছিল। তখনই টাংচিং সুজেনকে ফোন করে সোয়ানের শেষকৃত্যের কথা জিজ্ঞেস করে। সুজেন তাকে জানায় যে সোয়ানের শেষকৃত্য হয়ে গেছে, তার মা বাবা কেউ বেঁচে নেই, সে তার দাদির কাছেই বড় হয়েছে। টাংচিং তাকে বলে যে তার দাদিও কি বেঁচে আছে নাকি সেও মারা গেছে, আমি তার দাদির সাথে দেখা করতে চাই। এতে সুজেন অনেক ঘাবড়ে যায় আর সে তাড়াহুড়ো করে একটি অন্য ঠিকানা দিয়ে দেয়। টাংচিং সেই ঠিকানা অনুযায়ী তার বন্ধুকে নিয়ে সোয়ানের দাদির কাছে যায়। সেখানে গিয়ে সে সোয়ানের দাদির দেখাও পায়। এটি আসলে সুচিং নিজেই ছিল। সে ব্রেসলেটের সাহায্যে তার রূপ বদলে ফেলেছে। টাংচিং সোয়ানের দাদির কথা নাটক মনে হচ্ছিল। সে মনে মনে ভাবতে থাকে যে এটি হয়তো সোয়ানের সত্যিকারের দাদি নয়, তাকে বোকা বানানোর জন্য এটা হয়তো প্ল্যান। টাংচিং তখন তার দাদিকে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পুরো খেয়াল রাখবো আর আমি আপনার সাথে দেখা করার জন্য প্রতি সপ্তাহে এখানে আসবো। অন্যদিকে টাংচির বন্ধু বাড়ির বাহিরে অন্য এক বৃদ্ধার কাছ থেকে জানতে পারে যে এখানে সোয়ান নামে কেউ কোনোদিন ছিলই না, এখানে আসলে সুচিনের পরিবার থাকতো। তার মানে টাংচি যে দাদির সঙ্গে দেখা করছিল সে আসলে সুচিং এর ছিল। সে তাকে আরো জানায় যে এই বাড়িটি সুচিং এর দাদির নামেই করা। ভেতরে যে বৃদ্ধ মহিলা আছে সে হতে পারে সুচিং এরই দাদি। এটা শুনে গো তাড়াতাড়ি টাংচিকে মেসেজ পাঠিয়ে দেয় যে এটা সুচিং এর দাদির বাড়ি আর তুমি যার সঙ্গে দেখা করছো সেও সুচিং এ ছিল হয়তো। টাংচিং এবার সবকিছু বুঝতে পারে। সারা দুনিয়া যেন তাকে বোকা বানানোর খেলায় মেতেছে আর এখন একটাই সত্যি বাকি, আর তার সুচিংই তাকে বলতে পারবে। টাংচিং দাদিকে পরীক্ষা করার জন্য বলে যে আমি আপনার সব দেখাশোনা করব, আমি যখনই সময় পাবো আপনার কাছে চলে আসব। এটা শুনে সুচিং ঘাবড়ে যায়। ঠিক তখনই টাংচিং হঠাৎ চোখের সমস্যা হওয়ার নাটক করতে থাকে আর তাকে বলে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি মনে হয় অন্ধ হয়ে গেছি। দাদি এতে ভয় পেয়ে যায়। সে টাংচিংকে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচায় আর তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, এমনকি দরজা খুলে ভেতরেও নিয়ে যায়। কিন্তু আসলে টাংচি একদম ঠিক ছিল। সে শুধু দাদির আসল রূপটা দেখতে চেয়েছিল। রাতে যখন সুচিং কল করে টাংচি তাকেও বলে যে সে অন্ধ হয়ে গেছে। সুচিং এতে খুব চিন্তিত হয়ে পড়ে। তখন টাংচি তাকে পাল্টা প্রশ্ন করে তুমি কেন বারবার আমাকে সাহায্য করতে চাচ্ছ? এটি শুনে সুচিং আর কিছু বলতে পারে না। পরদিন সুচিং অফিসে গিয়ে জানতে পারে যে টাংচি লম্বা ছুটি নিয়েছে, যা সে আগে কখনো করেনি। তখন টাংচি ফোন করে সুচিংকে জানায় যে ডাক্তার আমাকে বলেছে তোমার সাথে সময় কাটানোর জন্য আর সোয়ানের দাদির সাথেও, কারণ তোমাদের সাথে থাকলে আমি ভালো অনুভব করি। এটি শুনে সুচিং তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে এটা টাংচির একটা চাল। সুচিং ব্রেসলেটের সাহায্যে লিনকে সোয়ানের দাদি বানিয়ে দেয় আর তাকে নিয়ে টাংচির বাড়িতে আসে। টাংচি অন্ধ সেজে দুজনকে ভেতরে ডাকে, কিন্তু লিন তখনই ভুল করে তার আসল গলায় কথা বলে ফেলে। এতে টাংচির সন্দেহ হয়। সে পুরো দৃশ্যটা আবার অভিনয় করতে বলে তাদের। সে দাদিকে বলে যে সেজন্য সোয়ানের দাদি সেজে দূর থেকে হেঁটে তার দিকে আসে। দাদি একটু দূরে যেতেই লিন তার আসল রূপে ফিরে আসে আর টাংচি এটি দেখে সব বুঝে যায়। এরপর সে মাথা ব্যথার অভিনয় করতে থাকে। সুচিং যখন পানি আনতে যায় ঠিক সেই মুহূর্তে লিনের রূপ আবারও বদলে যায় আর সে সোয়ানের দাদি থেকে আবারও আসল লিনের রূপে চলে আসে। এখন টাংচির কাছে পুরো সত্যটা পরিষ্কার হয়ে যায়। সে এটি দেখে প্রচন্ড রেগে যায় আর দুজনকে তার বাড়ি থেকে বের করে দেয়। সে তার বন্ধুকে সব কথা খুলে বলে। তাকে বলে যে 1917 সালে একটি ফিল্টার প্রোডাক্ট ছিল যা দিয়ে মানুষের ফেস পরিবর্তন করা যেত আর সেটি চুরি হয়ে গেছে আর সুচিং সেটি দিয়ে বারবার নিজের রূপ বদলে মানুষকে ধোকা দিচ্ছে। তার বন্ধু তখন তাকে বোঝায় সুচিং হয়তো এমনটা করছে কিন্তু সে কারো ক্ষতি করছে না। তারা দুজনেই তখন বাইরে আসে।
আর তারা দেখে যে সুজেং আর লিন তখনও বাইরেই বসে আছে। টাংচি আর সুজেংকে একা কথা বলার সুযোগ দিতে তার বন্ধু লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। টাংচি তখনও অন্ধ সেজে বাইরে হাঁটতে থাকে আর সুজেং প্রতি পদে পদে তাকে খেয়াল রাখছিল। পথে এক ছেলে সাইকেল ফেলে দিলে সুজেং তাড়াতাড়ি করে সেটা সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয় যাতে টাংচিং পড়ে না যায়। টাংচি এসব দেখে বুঝতে পারে যে মেয়েটা শুরু থেকেই তাকে কতটা ভালোবাসে আর মন থেকে তার খেয়ালও রাখছে। এরপর সে সুজেংকে বলে যে তাকে পার্কে নিয়ে যেতে। সেখানে কিছু বখাটে ছেলে টাংচির ভিডিও বানাচ্ছিল। এটা দেখে সে অনেক রেগে যায় আর সে তাড়াতাড়ি সুমি আসে যে ওদের মারতে থাকে। টাংচিও তাকে সাহায্য করে। তখনই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ ওই ছেলেদের ধরে নিয়ে যায়। কিন্তু এরই মধ্যে সুজেং বুঝতে পারে যে টাংচি আসলে অন্ধ নয়। সে তাকে জিজ্ঞেস করে যে তোমার চোখ কি ঠিক হয়ে গেছে? টাংচি আর সত্যিটা লুকিয়ে না রেখে সে সবকিছু তাকে বলে দেয়। সে তাকে জানায় যে সে সোয়ানের রক্ত পরীক্ষা করিয়েছিল আর সেটা নকল প্রমাণিত হয়েছে। ধরা পড়ে যাওয়ার ভয়ে সুজেং ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। টাংচি তাকে থামিয়ে বলে আমার শুধু সত্যিটা জানা দরকার। তুমি আজ পর্যন্ত যতগুলো রূপ ধরেছ সব আমাকে একটা একটা করে দেখাও। সুজেং বুঝতে পারে যে এখান থেকে পালানোর আর কোনো সুযোগ নেই। সে পুরোপুরি ভাবে টাংচির কাছে ধরা পড়ে গেছে। সুজেং তখন আর কোনো উপায় না পেয়ে একে একে তার সব কয়টি রূপ ধারণ করে দেখায় আর এটি দেখে টাংচি নিঃশব্দে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর একটি পারফিউম ইভেন্টে সুচিং একটি ছেলেকে সাহায্য করছিল। টাংচিং তখনই সেখানে সুচিং এর সাথে দেখা করতে আসে আর দূর থেকে সেই দৃশ্য দেখে হিংসায় ফেটে পড়ে। তার মনে হচ্ছিল যে সুচিং হয়তো তাকে রেখে এই ছেলেটির প্রেমে পড়েছে আর সে তখনই সুচিংকে সেই ছেলের কাছ থেকে ছাড়িয়ে আনে। সুচিং তখন তাকে বলে যে এ আমার ভাই হয়। এই কথা শুনে টাংচিং যেন ধরে প্রাণ ফিরে পায়। তখনই হঠাৎ গাছ থেকে একটা কিছু পড়তে যাচ্ছিল। সুচিং টান দিয়ে টাংচিকে সেখান থেকে সরিয়ে বাজিয়ে নেয়। তখন দুজনে একদম কাছাকাছি চলে আসে। টাংচি তাকে জড়িয়ে ধরে। দুজনেরই তখন বুক দুরু দুরু করছিল। টাংচি তাকে কিস করতে গেলে সুচিং রেগে তাকে উল্টে ফেলে দেয়। টাংচি এতে কিছুটা ব্যথা পায় আর সুচিংকে বলে যে তুমি শান্ত হও, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি তোমাকে সত্যিই পছন্দ করি, তাই কিস করতে চেয়েছিলাম। কিন্তু সুচিং এর মনে হয় যে টাংচি আসলে প্লে বয়। সে সুন্দর যে মেয়েকেই দেখছে তারই প্রেমে পড়ছে। সে সুমিয়ার রূপ আর ফাংজিনের ব্যক্তিত্বের প্রেমে পড়েছে, তার নিজের প্রেমে নয়। অভিমানে সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই টাংচি একটা বিষয় বুঝতে পারে যে সুচিং ছাড়া তার কাছে এই পুরো দুনিয়াটাই ছিল ফ্যাকাশে আর রঙহীন। পরদিন টাংচিং একগুচ্ছ ফুল নিয়ে সুচিংকে প্রপোজ করতে যায়, কিন্তু সুচিং তাকে ফিরিয়ে দেয়। এরপর তারা দুজনে একটা প্রজেক্টের তথ্য জোগাড় করতে স্কুলে যায়। সাধারণ মানুষের ভেতরে ঢোকার অনুমতি ছিল না, তাই তারা স্কুলের ইউনিফর্ম পরে গার্ডদের চোখে ধুলো দিয়ে লাইব্রেরিতে ঢুকে পড়ে। সেখানে তারা পুরনো সব ছবির অ্যালবাম খুঁজে পায়। ছবিগুলো দেখতে দেখতে তারা হারানো দিনগুলোর স্মৃতিতে ডুবে যায়। আর ঠিক তখনই টাংচিং তার সেই কাঙ্ক্ষিত ছবিটাও পেয়ে যায়। কাজ শেষ করে বেরোনোর সময় গার্ডরা তাদের পিছু নেয়। দুজনে প্রাণপণে দৌড়ালো, এক সময় তাদের পথ আটকে যায়। উপায় না দেখে সুচিং তার ব্রেসলেট ব্যবহার করে আর নিমেষেই দুজনে সেই স্কুলের দিনগুলোর চেহারায় বদলে যায়। গার্ডরা তাদের সাধারণ ছাত্র ভেবে ছেড়ে দেয়। বাইরে এসে দুজনে কোল্ড ড্রিঙ্কস খেতে বসে। টাংচি চায় সবকিছু আগের মতো হয়ে যাক, কিন্তু সুচিং তাকে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, যখন টাংচি তাকে বলেছিল যে তাকে খুব বাজে দেখাচ্ছে আর তাকে অনেক অপমানও করেছিল। টাংচি এবার তাকে আসল সত্যিটা বলে দেয়। সে তাকে বলে যে আমি তোমাকে না, তোমার ওই অগোছালো মেকআপটাকে বাজে বলেছিলাম, কারণ তুমি মেকআপ ছাড়া যথেষ্ট সুন্দরী ছিলে, কিন্তু উল্টাপাল্টা মেকআপ করে তুমি তোমার সেই সৌন্দর্যটা নষ্ট করে ফেলেছিলে। আর আমি তোমার সেই শ্বাসটাকেই বলেছিলাম যে খুব খারাপ দেখাচ্ছে। তারপরও সে নিজের ভুলের জন্য কোল্ড ড্রিঙ্কস মুখে ঢেলে মজার ছলে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। ঠিক তখনই গার্ড আবারও ফিরে আসে। সুচিং আবারও ব্রেসলেট ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু বৃষ্টি আর ঝড়ো আবহাওয়ার কারণে ব্রেসলেটটা ঠিক মতো কাজ করছিল না। এতে টাংচি তাকে বাঁচাতে শক্ত করে জড়িয়ে ধরে। গার্ড চলে যাবার পর টাংচি তাকে বলে যে দুনিয়ায় কেউই নিখুঁত নয়, কিন্তু তোমার এই অগোছালো বাস্তব রূপটাই আমার সবচেয়ে প্রিয়। সুচিং আর নিজেকে ধরে রাখতে পারে না। সে টাংচিকে মেনে নেয় আর দুজনে দুজনকে জড়িয়ে ধরে। সেদিন রাতে সুচিং টাংচির বাড়িতেই থেকে যায়। সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে তার নিজের আসল চেহারা ফিরে এসেছে। ফিল্টারটি পুরোপুরি আপডেট হয়ে গিয়েছিল। সে যখন নতুন ফিচারগুলো চেক করছিল, হঠাৎ দেখে যে টাংচি তার মনের কথা পড়তে পারছে। সুচিং মনে মনে টাংচির কাছে একটা মর্নিং কিসের কথা ভাবছিল। টাংচির লজ্জা পেয়ে আলতো করে তার কপালে চুমু দেয়, তারপর হেসে তাকে জানায় যে সুচিং এর মনের সব কথাই সে দেখতে পাচ্ছে। এবার সুচিংও তার মনের কথাগুলো টাংচিকে অনুভব করাতে শুরু করে। টাংচি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে যে তুমি তো আমার মন পড়তেই পারছো, তবুও আমি তোমাকে এই কথাটা আমার নিজের মুখে বলতে চাই যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটি শুনে সুচিনের হৃদস্পন্দন বেড়ে যায় আর তার মনের সে ভালোবাসার অনুভূতিটাও টাংচির কাছে স্পষ্ট ফুটে ওঠে। অফিসে টাংচি ওর জন্য একজোড়া আরামদায়ক জুতো নিয়ে আসে, কারণ হিল পরে সুচিন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। টাংচি নিজে ওর পায়ে জুতো পরিয়ে দিয়ে বলে তুমি এমনিতেই খুব সুন্দরী, বাড়তি সাজের তোমার কোনো প্রয়োজন নেই। জবাবে সুচিন ভালোবেসে তাকে জড়িয়ে ধরে।
ধরে। রাতে টাংচি ওকে বাড়িতে পৌঁছে দিতে যায়। সুজেং দুবার ফিরে এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তোমাকে ছেড়ে যেতে আমার একদমই ইচ্ছে করছে না, আমি সারা জীবন তোমার সাথে এভাবেই থাকতে চাই। পরদিন তাদের পারফিউম ব্র্যান্ডটি টপ 3-তে জায়গা করে নেয়। এতে সবাই খুব খুশি হয়। রাতে টাংচি একটু বেশি নেশা করে ফেলেছিল। সুজেং তাকে বাড়ি পৌঁছে দেয়। নেশার ঘরে টাংচি হাত দিয়ে হার্ট সাইন বানিয়ে বলে আই লাভ ইউ, একটা হাগ চাই। সুজেং তাকে জড়িয়ে ধরলে সে তাকে পাশে শুয়েই ঘুমিয়ে পড়ে। সুজেং হাসি মুখে মনে মনে তাকে বলে যে কাল থেকে তোমার মদ খাওয়া একদম বন্ধ। পরদিন সুজেং টাংচিকে তাদের বাড়িতে ডিনারে নিয়ে যায়। চা খেয়ে টাংচি সুজেং এর খুব প্রশংসা করে। এর মধ্যে সুজেং এর মা কিছু জিনিস আনার জন্য তাকে বাইরে পাঠিয়ে দেয়। আর এতে তার বাবা সুযোগ পেয়ে যায় টাংচির সাথে একা কথা বলার। সে তাদের পারিবারিক অ্যালবাম টাংচিকে দেখায় আর টাংচিকে আখরুট ভাঙতে বলে। টাংচির মনে পড়ে যায় যে সুজেং এই সবকিছু আসলে তার বাবার কাছ থেকে শিখেছে। সুজেং এর বাবা তাকে বলে যে এটা সুজেং এর জীবনে প্রথম রিলেশন, তাই আমি চাই না কেউ ওর মনে কষ্ট দেখ। টাংচি হেসে উত্তর দেয় যে এটা আমারও প্রথম রিলেশন, আমি ওর সবটুকু খেয়াল রাখবো, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তার এই কথা শুনে সুজেং এর বাবা খুব খুশি হয় আর তাদের সম্পর্ক মেনে নেয়। অন্যদিকে সুজেং যখন জিনিসপত্র নিয়ে ফিরছিল, লিফটে এক মহিলা তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। বাড়ি পৌঁছানোর আগে সুজেং হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ব্রেসলেটে আবার সমস্যা হতে শুরু করে। সে টাংচিকে ফোন করার চেষ্টা করে কিন্তু তার গলার আওয়াজও একদম আটকে গিয়েছিল। নিরুপায় হয়ে সে মেসেজ করে টাংচিকে বাইরে আসতে বলে। টাংচি যখন সেখানে পৌঁছায় সে শুধু সুজেং এর ফোনটা পড়ে থাকতে দেখে। সেখানে সে সুজেংকে আর দেখতে পায় না। ঠিক তখনই একটা অদৃশ্য হাত তাকে জড়িয়ে ধরে। টাংচি তাকে জাপটে ধরে বুঝতে পারে যে সে সুজেংই। টাংচি বুঝতে পারে যে সুজেং এবার পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই সুজেং এর বাবা সেখানে চলে আসে আর তাকে সুজেং এর কথা জিজ্ঞেস করে। ধরা পড়ার ভয়ে টাংচি চট করে মিথ্যে বলে দেয় যে সুজেংকে একটা বিজনেস ট্রিপে ইমার্জেন্সি যেতে হয়েছে। এরপর সে সুজেংকে নিজের বাড়িতে নিয়ে যায় আর ঠিক করে যে যেভাবেই হোক সেই ব্রেসলেট দেওয়া রহস্যময়ী বৃদ্ধাকে খুঁজে বের করতে হবে। পরদিন তারা শহরে সব ফুলের দোকানে সেই বৃদ্ধার খোঁজ নেয় কিন্তু সেখান থেকে তারা ওই বৃদ্ধা সম্পর্কে কিছুই জানতে পারে না। তারা পুলিশ স্টেশনে সেই বৃদ্ধার সম্পর্কে জানতে চায় আর সেখান থেকে তারা জানতে পারে যে সেই বৃদ্ধা 2 বছর আগেই মারা গেছে। এই কথা শুনে সুজেং প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ সে ব্রেসলেটটা তার হাত থেকে খুলতেই পারছিল না। অন্যদিকে সে টানাছাড়া করে ব্রেসলেটটি খুলতে যেয়ে তার হাতে জখম করে ফেলে। এদিকে বাড়িতে তার মিথ্যে বিজনেস ট্রিপের কথাও জানাজানি হয়ে যায়। ঠিক তখনই খবর আসে যে সুজেং এর বাবা বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছে। অদৃশ্য অবস্থায় সুজেং তার পরিবারের সামনে একটি কার্টুন কস্টিউম পরে হাজির হয় আর সবাইকে সত্যিটা খুলে বলে যে কিভাবে ব্রেসলেটটা আপগ্রেড হতে হতে এখন তাকে পুরোপুরি অদৃশ্য করে দিয়েছে। তার মা বাবা তার হাত শক্ত করে ধরে আর তাকে বলে যে একদম ভয় পাস না মা, আমরা সবাই তোর সাথে সবসময় আছি, তুই যে অবস্থায় যেরকম ভাবেই থাকিস না কেন। সেই রাতে সুজেং একটা দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে যে তার ভবিষ্যতে তার ছেলে স্কুলে বলছে যে তার মা অদৃশ্য, সে কারো সামনে আসতে পারে না আর কেউ তাকে দেখতেও পারে না। আর এই কথা শোনার পর থেকে সবাই তার ছেলেকে নিয়ে মজা করছে। এই স্বপ্ন দেখে সে ভয়ে ঘুম থেকে জেগে যায় আর টাংচিকে তাড়াতাড়ি মেসেজ করে আর তাকে বলে যে যদি আমি সারা জীবনের জন্য অদৃশ্য হয়ে যাই তাহলে কি তুমি আমাকে মেনে নেবে। টাংচি তখন তাকে দেখা করতে বলে আর একটি বিশেষ জায়গায় নিয়ে গিয়ে তাকে একটি অদ্ভুত সুন্দর লাভ ড্রপলেট উপহার দেয়। সেটি দিয়ে তাকে বলে যে এটা সহজে ভাঙবে না কিন্তু হালকা একটু টোকা দিলেই আলোয় ভরে উঠবে, ঠিক আমাদের সম্পর্কের মতো। সুজেং খুশি হয় আর টাংচি হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দেয়। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। রাতে সবাই মিলে ডিনার করছিল। ঠিক তখনই একটা ফোনের রিংটোন বেজে ওঠে। সবাই নিজের ফোন চেক করে দেখে কিন্তু কারো ফোনই বাজছে না। টাংচি সুজেংকে বলে যে তোমার ব্রেসলেটটা চেক করে দেখো তো, মনে হচ্ছে শব্দটা সেখান থেকে আসছে। আসলে কেউ একজন ব্রেসলেটে কল করেছিল। সুজেং কলটা রিসিভ করতেই সেই রহস্যময়ী বৃদ্ধার মিষ্টি গলা ভেসে আসে। সে তাকে বলে যে ফিল্টার প্রোডাক্টটা তোমার পছন্দ হয়েছে তো, তুমি খুশি আছো তো এখন। সুজেং তখন হাসি মুখে তাকে উত্তর দেয় যে আমার এখন আর এই ফিল্টারের প্রয়োজন নেই, কারণ আমার বাস্তব রূপটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। আর আমার ফ্যামিলি, আমার বন্ধু আর আমার বয়ফ্রেন্ড সবাই আমি যেমন আছি ঠিক তেমন ভাবেই আমাকে তারা ভালোবাসে, তাই আমার আর কোনো ফিল্টারের প্রয়োজন নেই। এটা আমি আপনাকে ফেরত দিতে চাই। এই কথা শুনে বৃদ্ধা তাকে পরের দিন রাতে ঠিক সেই জায়গায় দেখা করতে বলে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। পরের রাতে সুজেং আর টাংচি সেখানে পৌঁছায়। তারা দেখে যে বৃদ্ধা ঠিক আগের মতো সেখানে ফুল বিক্রি করছে। ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে ভুল করে সুজেং এর গায়ে ধাক্কা দেয় আর সাথে সাথে এক অলৌকিক কাণ্ড ঘটে যায়। সুজেং আবার সবার সামনে দৃশ্যমান হয়ে ওঠে। টাংচি তখন খুশিতে চিৎকার করতে থাকে আর সবাইকে দেখিয়ে বলে যে এই সুজেং আমার গার্লফ্রেন্ড, আরো পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে। তাদের এই দৃশ্য দেখে বৃদ্ধাও হাসতে থাকে
আর তাদেরকে বলে যে সত্যি তোমার গার্লফ্রেন্ড খুব সুন্দরী। বৃদ্ধা তাদেরকে জানায় যে সুচিং এর কারণেই ফিল্টার প্রোডাক্টটি এখন পুরোপুরি সেট হয়ে গেছে আর এটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। কিন্তু সুচিং সেটা নিজের কাছে রাখতে চায় না। সে যখন নিজে থেকে ব্রেসলেটটি খোলার চেষ্টা করে তখন সে খুব সহজেই সেটি খুলে ফেলতে পারে আর সে বৃদ্ধাকে ব্রেসলেটটি দিয়ে দেয়। বৃদ্ধা সেই ব্রেসলেটটি নিয়ে তার সাইকেলে চড়ে অন্ধকারে মিলিয়ে যায়। তার আবার বাড়িতে ফিরে আসে। সুচিং এর বাবা মা তাদের মেয়েকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। এরপর টাংচি তার স্টোরের জন্য একটি বিশেষ ফ্লাওয়ার শেড ব্রাশ চূড়ান্ত করে যাতে মানুষ মেকআপ করার পরেও নিজের জীবনকে রঙিন আর সুন্দর অনুভব করতে পারে। পরদিন অফিসে সবাই একে অপরের প্রশংসা করতে থাকে। সবার মনে যেন নতুন এক আনন্দ ছিল। সন্ধ্যায় সুচিং আর টাংচি সেই পার্কে গিয়ে দেখা করে যেখানে তাদের প্রথম পরিচয় হয়েছিল। সুচিং ঠিক সেই সময়কার দৃশ্যটা আবার তৈরি করে। বেঞ্চের দুই কোণে বসে সে টাংচির দিকে একটা বিয়ার এগিয়ে দেয়। টাংচি তখনই বুঝতে পারে যে সেই রাতে তার ঠিক পেছনে বসে থাকা মেয়েটি আর কেউ নয়, স্বয়ং সুচিং এ ছিল। আর এই কথাটা সে এতদিন জানেনি, শুধু সুচিং এ জানতে পেরেছিল। সুচিং তাকে প্রশ্ন করে যে সেদিন যদি তুমি আমাকে পেছনে বসে থাকতে দেখতে তবে কি করতে? টাংচি এর কোনো উত্তর না দিয়ে ওকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে। পরদিন স্টোর উদ্বোধনের দিন টাংচি একটি বিশেষ কনসিলিং বাং সবাইকে দেখায়, যার অর্থ ছিল তোমাকে মেকআপে সুন্দর লাগে ঠিকই, কিন্তু তোমার আসল রূপে তুমি আরো বেশি মোহময়ী। মুহূর্তে স্টোরে মানুষের ভিড় উপচে পড়ে আর সেটি দারুণভাবে সফল হয়। সেদিন রাতে টাংচি বাড়ির ভেতরে একটি তাঁবু টাঙিয়ে সুচিং এর জন্য সারপ্রাইজ রেডি করছিল। সুচিং এলে দুজনে তাঁবুর ভেতরে বসে গল্প শুরু করে। সুচিং তাকে বন্ধুদের পক্ষ থেকে একটি সিম কার্ড উপহার দেয়। এতে টাংচি খুব খুশি হয়, কিন্তু হুটোপুটি করতে গিয়ে হঠাৎ তাঁবুটা ভেঙে পড়ে যায় আর অন্ধকারের মধ্যে সুচিং এর জন্য আনা টাংচির আংটিটি হারিয়ে যায়। সুচিং তাকে কফি এগিয়ে দিলে টাংচি লক্ষ্য করে যে আংটিটা সুচিং এর আঙুলে আছে। এটি দেখে সে হেসে ওঠে আর তাকে বলে যে আমার গিফট একদম সঠিক জায়গায় পৌঁছে গেছে। এরপর সে সুচিংকে বিয়ের প্রস্তাব দিতেই যাবে, তখনই সুচিং নিজের পকেট থেকে আরেকটি আংটি বের করে তাকে বলে যে আগে আমি জিজ্ঞেস করি তুমি কি আমাকে বিয়ে করবে? টাংচি এটি দেখে সানন্দে রাজি হয়ে যায় আর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। আর মুভির শেষ সিনে তাদের এক রাজকীয় বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। সেখানে সুচিং আর টাংচি আর্ম রেসলিং বা পাঞ্জা লড়াই করে আর সেখানে সুচিং এ জিতে যায় আর টাংচিং হেরে যায়। সেখানে তাদের সবার আনন্দের এক মুহূর্ত দেখানো হয়। গল্পটি শেষ হয় তাদের পরিবার আর তার বন্ধুদের সাথে তোলা একটি সুন্দর ছবির মাধ্যমে, যা দেখে তারা সারা জীবন মনে রাখবে যে তাদের এই সুখ আর ভালোবাসা কতটা খাঁটি ছিল। আর এই সিনের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম একটা ব্রেসলেট আপনার কাছে থাকলে আপনি কি করতেন আর কার রূপ ধরতেন আর কাকে বোকা বানাতেন তা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।